এই বিষয়টায় আসবো, যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো আবারও সিজফায়ার অ্যানাউন্স করতে পারেন, আবারও তিনি বলতে পারেন যে কয়েকদিনের জন্য সিজফায়ার বাড়িয়ে দেওয়া হলো ইত্যাদি, এই সমস্ত বক্তব্য। আমি এই নেগোসিয়েশনের ব্যাপারটায় যদি আসি একটু, আমরা সাধারণত কি জানি, নেগোসিয়েশন সেই রকমভাবেই হয় যে দুপক্ষই নিজেদের স্বার্থ কিছুটা করে ত্যাগ করবে, তারপর একটা অ্যাডজাস্টমেন্টে আসবে। প্রথম পর্বের যে আলোচনা যেটা ভেস্তে গেল, শান্তি বৈঠক যেটা ভেস্তে গেল, আমরা দেখলাম কোথাও কি মনে হয়েছে যে আমেরিকা এক ফোঁটা নিজেদের স্বার্থ ছাড়ার ভাবনা চিন্তা করেছে? আমেরিকা বারবার করে ইরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং ইরান খুব স্বাভাবিক, তারা নিজেরা একটা স্বাধীন দেশ, তারা নিজেদের সার্বভৌমত্ব, হ্যাঁ ইরানের ভেতরে অনেক সমস্যা থাকতে পারে, ইরানে মহিলাদের ওপরে নানান রকমের বিধিনিষেধ অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশের ওপর অন্য আর একটা দেশ, যেই দেশটার বলা যেতে পারে এই চৌহদ্দিতে সেই রকম কোনো অবস্থান মানে থাকাই উচিত না, যদিও মিডল ইস্টের যে দেশগুলো, এই সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশগুলোতে আমেরিকার বিভিন্ন বেস রয়েছে। তো এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে কোনো রকমভাবে ইরান এই দ্বিতীয় বৈঠকেও আমেরিকার এই যে চাপিয়ে দেওয়া দাদাগিরি, এগুলোকে মেনে নেবে? দেখো, এই প্রবলেম হচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে যখন এই ধরনের নেগোসিয়েশন হয়, সব থেকে প্রথমে হচ্ছে কনফিডেন্স ইচ, মানে একজন আরেকজনের ওপরের কনফিডেন্স, কি যেই নেগোসিয়েশনে যে কথাগুলো হবে বা যে ডিসিশন হবে সেগুলো আলটিমেটলি গ্রাউন্ডে মানা হবে। এই কনফিডেন্সটা কিন্তু ইরানের নেই। ইরান বলছে 47 ইয়ার্স থেকে, গত 47 ইয়ার্স ধরে আমেরিকা যেভাবে ইরানের ওপর স্যাংশন চাপিয়ে রেখেছিল, আর শুধু তাই না, 1 বছরও হয়নি তারা ইরানের ওপর একটা বিশাল V2 বম্বার দিয়ে আক্রমণ করে বলল যে ইরানের সমস্ত নিউক্লিয়ার আবার তারা ইরানের উপর আক্রমণ করলো। তাই ইরান কিন্তু মনে করে যে আমেরিকার সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ রিলেশন কোনোদিনই হবে না। আমার এটা নিজের অ্যাসেসমেন্ট। কিন্তু রাইটলি তুমি বললে, ইরান এরকম একটা দেশ, তারা মনে করছে যে আমেরিকা চাইছে তাদের শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দিয়ে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবে, উনি নিজের ডঙ্কা বাজাতে একটু ভালোবাসেন, যে উই হ্যাভ মেড ইরান সারেন্ডার টু আওয়ার উইলস। এই একটা ওনার লাস্ট বোধহয় অ্যাম্বিশন, যে আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করে ইরানকে আমরা যুদ্ধ পরাস্ত করেছি, আর ইরানকে আমাদের শর্ত মানতে রাজি করেছি। কিন্তু আমার যতদূর মনে হয়, ইরানিয়ান এখন পর্যন্ত কিন্তু সব সময় একটা স্ট্র্যাটেজিক পেশেন্ট, মানে ধৈর্য, সেটা কিন্তু ডিসপ্লে করেছে। আর শুধু তাই না, তারা নিজেদের এভাবে তৈরি করেছে যে তারা আমেরিকার মতো মহা কর্নেল রয় যেরকমভাবে ব্রিফ করছিলেন, আমেরিকার দিক থেকে যদি কোনো জবরদস্তি কোনো শর্ত চাপানো হয়, নেগোসিয়েশনের রাইট তুমি বললে, সেটা সেভাবে নেগোসিয়েশন হয় না। নেগোসিয়েশন মানে একজনের পয়েন্ট আরেকজনের পয়েন্ট, তার মধ্যে ডিসকাশন হয়ে তারপর ইউ গিভ সামথিং, ইউ টেক সামথিং, ইউ হি গিভ সামথিং, শি টেক সামথিং, এইভাবে নেগোসিয়েশন এটা সম্পূর্ণ হয়। আমার এখনো মনে হয় না যে সেকেন্ড রাউন্ড নেগোসিয়েশনও যদি হয় সেটা সফল হবে না। তার কারণ যতদিন এই কনফিডেন্সটা বিল্ড না হয় দুটো দেশের মধ্যে, আর মাঝখানে ইসরায়েল ও চাইবে যে তারা তাদের অবজেক্টিভ অ্যাচিভ করে, নিউক্লিয়ার ফেসিলিটিস যত ইরানে আছে সেগুলোকে ডিস্ট্রয় করে, সেটা ইরান করতে দেবে না। যার ফলে এই প্রবলেম কিন্তু একটা মানে গোলক ধাঁধার মতো হয়ে গেছে মিডল ইস্ট। এই গোলক ধাঁধার মধ্যে যে ঢুকে যাচ্ছে সে কিন্তু ওখান থেকে বেরোতে পারছে না। কিভাবে বেরোবে, টাইম উইল সে, এন্ড উই উইল অল সিট ডাউন এন্ড ওয়াচ। কিন্তু আমরা সবাই চাই যে এই যুদ্ধটা কিন্তু বিশ্বকে যেভাবে এফেক্ট করছে, উইদাউট ফিজিক্যালি গেটিং ইনভলভ,
ইকোনমিক্যালি যেভাবে বিশ্বের সমস্ত দেশের ওপর এর একটা প্রভাব পড়ছে, নেগেটিভ প্রভাব, ইনক্লুডিং দ্য নেটো কান্ট্রিজ, সেটা কেউ চায় না। আর কেউ চায় না কি এটা আরো প্রলং করুক। সবাই চায় এই যুদ্ধটা মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং করে যেন শেষ হয়। হ্যাঁ। আর স্পেশালি সিজ ফায়ারও যদি হয়, সিজ ফায়ার শুড কন্টিনিউ and towards a permanent ceasefire towards this problem. আমি ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যথার্থভাবে ইসরায়েলের প্রসঙ্গটা আনলেন। আমেরিকা খুব ভালোভাবে জানে, মানে ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে জানেন যে যুদ্ধের খরচ তাকে বহন করতে হচ্ছে, তার জবাব তো তাকে দিতে হবে। মিড টার্ম ইলেকশনে তার গদি টলে যেতে পারে, গদি সরে যেতে পারে, এই রকম পরিস্থিতিও তৈরি হয়েছে এবং সার্বিকভাবে দেশের জনতার কাছে তাকে জবাব দিতে হবে। ইভেন এমনকি প্রত্যেক দিনই কিছু না কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সেনেটে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের যারা সেক্রেটারিরা রয়েছেন তাদেরকে। আমার একটা প্রশ্ন এখানে যে ইসরায়েল নিজেদের যেটা বলছে, আমাদের উদ্দেশ্য যতক্ষণ অ্যাচিভ না হচ্ছে আমরা এই যুদ্ধ থামাবো না। কোথাও কি মানে এত খরচ, এত কিছু জানার পরেও ইসরায়েলের কাছে কোন কারণে ইসরায়েলের কাছে আমেরিকা বাধ্য হচ্ছে যে ইসরায়েল যেটা বলছে বা ইসরায়েল যেটা করাতে চাইছে সেটাই আমেরিকা বাধ্য হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে ইসরায়েল আর আমেরিকা কিন্তু একটা ন্যাচারাল অ্যালাই ফর মেনি ইয়ার্স। আর শুধু তাই না, আমেরিকার যে বিজনেস কমিউনিটি, বেশিরভাগ বড় বড় বিজনেস কিন্তু এই জুরা কন্ট্রোল করে। তারা কিন্তু আমেরিকার পলিটিক্সকে খুব ইনফ্লুয়েন্স করে, এর মধ্যে কোনো ডাউট নেই। আর আরেকটা কথা হচ্ছে যে ইসরায়েল মনে করে, দেখো ইসরায়েল এরকম একটা দেশ, তারা মনে করে যে তাদের এক্সিস্টেন্স বিকজ অফ দিস আরব ওয়ার্ল্ড উইল বি ইন ডেঞ্জার। সেই জন্য তারা সবসময় চেষ্টা করে, একটা থিওরি আছে, জার্মান থিওরি বলে লেবেনশ্রম, থিওরি অফ লেবেনশ্রম। দেখবে লেবাননের সাউথ সাইডে ইসরায়েল এক্সটেন্ড করে গিয়ে 10 কিলোমিটার নিয়ে নিয়েছে, ওই লেবেনশ্রম থিওরিতে বাড়াচ্ছে ওরে। সিমিলারলি সিরিয়ার গোলান হাইট 67 যখন যুদ্ধ হয়েছিল আরবের মধ্যে, তখন গোলান হাইট ওই ইসরায়েলি দখল করে নিয়েছে, দখল করেছিল। সিমিলারলি প্যালেস্টিনকে একদিকে ধাক্কা দিয়ে সেখানে দখল করে নিয়েছিল। নিয়ে ইসরায়েল চেষ্টা করছে যে তাদের দেশকে যতটা বাড়ানো যায়, ওই লেবেনশ্রম হচ্ছে ড্রয়িং রুম থিওরি। তোমার যদি ড্রয়িং রুমটা ছোট থাকে, আশেপাশে যদি জায়গা থাকে, তুমি চাইবে ড্রয়িং রুমকে এক্সটেন্ড করতে, আরেকটু নি আরেকটু নি আরেকটু নি, তাতে তুমি ইউ উইল ফিল সিকিউর। আর ইসরায়েল এও মনে করে যে মোস্ট অফ দিস ইরানের যে প্রক্সিস, সেই প্রক্সিস হচ্ছে 3টে এজ, হিজবুল্লাহ, হুতি আর হামাস। এই 3টে অর্গানাইজেশনকেই ইরান কিন্তু রাইট ফ্রম দি বিগিনিং অর্গানাইজেশন করে দিয়েছে, তাদের আর্মস অ্যামুনিশন এক্সপ্লোসিভ দিচ্ছে, তাদের ট্রেনিং দিয়েছে,